ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে, গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করে। উবুর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলের গুলোর কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গেছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো, জামা ঠিকঠাক আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গেছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দু হাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করলো। মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শোয়, চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই, জামা সরে গেছে পেটের উপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবারের বেশ উপরে পড়া, যার ফলে পেটের ফর্সা খুব সামান্য দেখা যায়। ইরফান শটাং হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখলো চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতের দুই আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় ডলে ভারী নিঃশ্বাস নেয়। এরপর আবার চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়েরা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না, হাসছে না। তার মনে হচ্ছে হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকালো, চুলগুলোর সাথে পেঁচিয়ে গেছে। কিছু ছোট চুল মায়রার মুখের জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো, হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত করলো। ইরফান ঢোক গিলে চোখ দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখপানে তাকায়। মা দু হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবে। তারপর উঠে গিয়ে একটা বাক্স এনে দুটো ঘুমের ওষুধ সেবন করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখের দৃষ্টি স্থির রেখে হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিজের কালচে ঠোঁট দুটো দুবার আঙ্গুলে ছোঁয়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটাং হয়ে শুয়ে পড়ে, ডান হাত চোখের উপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতে মায়েরা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে। ঘুমের ঘরে ইরফান বিরক্ত, চরম বিরক্ত। কিছু কিন্তু ছেলেটা নড়ল না, গাঢ় হয়ে সেভাবে থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়েরা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়েরার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়েছে। ছেলেটার গায়ে এমনিতে শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মায়েরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা পেরিয়েছে, ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুম পালিয়েছে। চোখ দুটো লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এই ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হচ্ছে। জানলার পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দু হাত আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়, উদ্দেশ্য মায়েরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে আছে, কিন্তু তবুও ঘামছে। সে বিরক্তি নিজের উপর। নিজেকে কষে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাও। কেন থেকেছে উত্তর খুঁজে পায় না। রেগে জানলার গ্রিলে একটা পাঁচ মারে, মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের পকেট আর লাইটার এনে জানলার পাশে দাঁড়ায়। এরপর সিগারেটের আগুন ধরে অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকাতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়ে যায়। সে সময় পিছন থেকে কেমন ফুসফুস শব্দ কানে এসে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে ভুরু কুচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটপট করে। ইরফান মায়েরাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়েরার পাশে বসে। কাছ থেকে মায়েরাকে এভাবে দেখে চোখে মুখে ভীত জড়িয়ে পড়ে। গালে হালতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হে, কি হয়েছে? মায়েরা মুখ
উঁচু করে শ্বাস নেয়, হাত পা খিচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, চোখের কোণে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়েরার দু গালে তার দু হাত আজলায় নিয়ে ভীতস্বরে স্বরে বলে, হে গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন। মায়েরা কিছু বুঝলো না, বোধহয় শুধলো না। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যাধিক ঠান্ডা। গাল থেকে হাত দুটো সরিয়ে তার দু হাতের মাঝে নেয়। এরপর বরফের ন্যায় ঠান্ডা আছে। মায়েরা যে কষ্ট হচ্ছে সে বুঝলো না। ইরফান ঘাড় বাঁকিয়ে জানলার দিকে তাকালো, দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানলা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়, ঘরে এসি অফ করে দেয়। এরপর মায়েরার পাশে বসে মায়েরাকে তার দু হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বা হাতের মাঝে মায়েরার দু হাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়েরার পা স্পর্শ করে বুঝলো পা আরো বেশি ঠান্ডা। ইরফান মায়েরা হাত ছেড়ে দ্রুত মায়েরার পায়ের কাছে বসে দু হাত একবার এই পা আর একবার ওই পা জোরে জোরে মালিশ করে। মায়েরার মুখের দিকে তাকায়, মেয়েটি এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখে মুখে কেমন আতঙ্ক। পা ছেড়ে বালিশ নিয়ে মায়েরার পায়ের কাছে বসে, এরপর মায়েরার মাথার কাছে বসে হাত রেখে বলে, মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়েরা চোখ বুঝে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত, শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়েরার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হে, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়েরা কিছু বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হা করে নিঃশ্বাস নিতে চাইছে। ইরফান আশেপাশে তাকালো, দ্রুত বেড থেকে নেমে ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়েরার ওড়না দেখে যে ওড়নার হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উবুড় করে ভিতরে সব ঢেলে দেয়। কাপড় ছাড়া তেমন কিছু নেই। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে দেয়। কাপড় উল্টে পাল্টে রাখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো। উঠে গিয়ে আবারও মায়েরার পাশে বসে। মায়েরা শরীর ছেড়ে দিয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি কমেছে, তবে শ্বাস শব্দ হয় না, মৃদু। আবারও মায়েরা দু হাতের মাঝে নেয়, কিছুটা উষ্ণ লাগছে, তবে পুরোপুরি নেই। ইরফান মায়েরার দু হাত আবার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়েরার গালে খুব আলতো করে থাপড় দিয়ে নরম গলা বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়েরা একদম শান্ত হয়ে যায়, ভারী নিঃশ্বাস পড়ে। মায়েরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে, বুক টিপ টিপ করছে। হাত ছেড়ে মায়েরা থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো, ঘাড় বেঁকিয়ে মায়েরার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসত্যের ভিড়। মায়েরার চোখের কোণ ভেসে পানি গড়িয়ে পড়া পানি দেখে সেখানে জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়, মেঝে থেকে মায়েরার ওড়না তুলে ঘুমন্ত মায়েরার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে থাকে, দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের হাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেমে নেমে একাকার, বলিষ্ঠ দেহ চুইয়ে চুইয়ে ঘাম পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘাম এর ছড়াছড়ি। শুধু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফান হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ার শ্বাসকষ্টে রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানলার সামনে দাঁড়ায়। জানলার কাছে সিগারেটের প্যাকেট, পাশে লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেটটা মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মেরে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। সিগারেটের প্যাকেটের সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলে দেয়। আপাতত এটাই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে একবার, এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেট ওর দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। আগুন নিভিয়ে যাওয়ার আগে সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আধপোড়া সিগারেটটা ডান প্যাকেটের ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানলা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ধরে। ডান হাতটা একবার ঝাড়া দেয়, হাতে ছ্যাঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানলা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টাখানিক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবে বসে আছে, কেউ দেখলো না। সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎ চোখ মেলে মায়েরা দিকে। মায়েরা এতক্ষণ আর কোনো নড়াচড়া করেনি। ভুরু কুচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়েরার ডান হাত ধরে, গালে হাত দিয়ে মায়েরা একটু নড়ে
ওঠে। ইরফান মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে আসে, ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভাসে, এরপর উজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে চোখ বুজে। ঘন কালো অন্ধকার নিভে সকালে মিটিমিটি আলো ধরে নিয়ে আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, শেখা যায় থেকে থেকে মোরগের ডান কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়েরা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুতে সাথে ঠেকে, বা হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগ মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়, মায়েরা মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়েরার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখলো, কিছু বলল না, মায়েরাকে সরিয়ে দিল না। ডান হাত বাড়িয়ে মায়েরার গলা চেক করলো। মেয়েটার শরীর একদম হালকা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। বেড সাইডে টেবিল থেকে তোয়ালাটা দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপর রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবার ঘেমে নেমে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে গেছে, দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যাপ জমছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘাম। সকালবেলা মায়েরা পিটপিট চোখে মেলে তাকায়, মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে যায় সে আর ইরফান একসাথে আছে। মাথা কাজ করে বোঝার চেষ্টা করলো সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধড়পড় করে উঠে দূরে সরে দাঁড়ায়। এই লোক যদি দেখে যে সে তার গায়ের উপর ঘুমাচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিবে। মায়েরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে পড়ে। মায়েরা ইরফানের দিকে ভুরু কুঁচকে তাকায়, এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে ভাবনা রেখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো, সকাল 7:30। মায়েরা অবাক হয়ে যায়, আজ এত ঘুমিয়েছে। তার তো ভজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানল, এগিয়ে গিয়ে ঘরের দুটো জানলা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে গেছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে। ব্যাগ কোনটির তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় তাকায়, এগুলো কি করলো বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতে তো সব ঠিক ছিল, দরজা লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফান যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনো সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি। সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে, এখন কি করবে? কয়েকটা থাপ্পড় মারবে ভাবতে দু হাতে দুগাল চলে গেল। ইরফানের ধমকে সুরে গমগমে স্বরে ভেসে আসে, স্টুপিড স্পিকার। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্ন মগজে আসতে অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর হাত সরিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের অমর লাল চোখ দেখে চোখ কেমন দিয়ে আসে। মায়েরা ভীত চোখে তাকিয়ে আছে। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি রেগে আছে? মায়েরা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমদা আমদা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার বলে, থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো, স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই? মায়েরা কেঁপে উঠল, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করে খেয়েছে অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ফেলে আউট। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও ঘর থেকে এক্ষুনি। মায়েরা রাগে লাল, নিজের চোখের 12টা বেছে। সে তো ভালোর জন্য জিজ্ঞাসা করছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব কাপড় জামা তার পাশের একটা র্যাকে রেখে। আমার কাপড়ের অবস্থা এমন কে করছে আপনি জানেন? ইমরান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছু বলে না। এই লোক এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান
ঘেমে প্রায় ভিজে গেছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, ফ্যান, এসি, জানলা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলছে। বুঝেছি, ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়। মায়েরার দিকে তাকিয়ে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলা বলে, দরজাটা চাপিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোক হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানলা বন্ধ করে এসি ছাড়ে। এরপর একটা টাফলিন খেয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসেজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে যায়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে দেয় ইরফানকে দিতে। মায়েরা মাথা নেড়ে বলে, ফুপু, তোমার ভাতিজাকে আমাকে বের করে দিল আর আমি যাব না। শুদ্ধর মা শুনল না। জোর করে মায়ের হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো উনি ছাড়বে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপটা নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে থেকে লাগানো নয়, ভেতরে চোখ পড়লে দেখলো পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হয়। এই লোক কেমন যেন শুধু শুধু অন্ধকারে করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে হাতের কাপ বেড সাইডে টেবিলের উপর রেখে ইরফানের দিকে তাকায়। মুখ উল্টে ঘুরে নো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে দেখছে, ভাবছে লোকটা ঘুমিয়ে আছে নাকি তখনকার মতো জেগে স্ট্যাচু হয়েছে। ডাকবে নাকি? না থাক, আবার নয়তো ধমকে থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নেবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলে নেয়। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলি ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এবার দৌড়ে শুদ্ধের মায়ের কাছে যায়। ফুপি, তোমার কাছে কেচিয়েছে, কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি দাও তো। শুদ্ধের মা খুঁজলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় আছে? মায়েরা মন খারাপ করলো। মাথায় আরেকটা উপায় আছে। মোম আছে না? শুদ্ধর মা ভুরু কুচকে বলল, এই দিনের বেলা মোম দিয়ে কী করবি? দরকার আছে, দাও না একটু। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়েরা হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেও জানে না। মায়েরা মোম হাতে পেয়ে ভীষণ খুশি। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এদিকে ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পিছন থেকে শুদ্ধের গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে দেখে। আমতা আমতা করে বললে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়ের কথায়। মেয়েটা আসলে মজার। শুদ্ধের ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বেরিয়ে চলে আসলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের বেলা আলো ছিটে ফোটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীরে ধীরে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিবশিলায় হলুদাভ আলোয় ইরফানের মুখ কেমন আছড়ে পড়ছে। ফর্সা মুখে কেমন উজ্জ্বল দীপ্তিময় ছড়িয়ে দিয়েছে। ইরফান নিঃশ্বাস সব শ্বাস প্রশ্বাস মায়েরা কিছু বুঝতে পারে। তবে কী ভেবে যেন মুখ এক কোমল হাসি, মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্যতা না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। অত ইনোসেন্ট মানুষ কীভাবে এমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বাঁ হাতে নিজের গাল বুলালো। গল্প কবিতা শুনছিল, ঘুমালে নাকি? কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়ের কাছে ইরফানকে তেমনই স্নিগ্ধ পুরুষ লাগছে, নিষ্পাপ লাগলো। কিন্তু মায়ের কথা মনে পড়লে কেমন রেগে থাকালো ইরফানের দিকে। মনে মনে বলল, জীবনে এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক।
তার খুব প্রিয় মানুষের লিস্টে এই এক লোকটা ১ নাম্বারে। কথাগুলো ভেবে নিজের মুখ বাঁকালো, আবারও মুচকে এসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাঁটাই করবে এই লোকের। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাবা দুহাত এগিয়ে যায় ইরফানের দিকে, বা হাতে ইরফানের চুলগুলো ধরলো। মোমের ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলোতে ধরালে কেমন ছ্যাঁচ শব্দ হয়। মায়ের নিজে ভয় পেয়ে ছেড়ে দেয়। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে ইরফান নীরব শান্ত, একটুও নড়াচড়া নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে একটা সাইডে রেখেছে, যেখানে সেলুনে গেলে খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারতেন। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়ে পড়ছে। মায়েরা দুটো কারণে স্বস্তি, একটা লোকের ঘুম গাঢ়, আর একটা উল্টো হয়ে শোয়ার কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়েচড়ে ডান হাত টানা দিতেই মায়েরা ধাক্কা খেয়ে বিছানার পাতলা হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরা শরীরে কিছুটা তার গায়ের নিচে চাপা পড়েছে। মায়েরা শুয়ে পড়ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভেও যায়নি এখনো। মোম থেকে গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়েরা চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়েরা নড়তে পারছে না। দুহাতে ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের উপর খানিকটা ইরফানের শরীরের উপর। মেয়েটা নড়তে পারছে না, কথা বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুন পোড়া জ্বালায় জ্বলুনি সহন করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায় কাচ্চাই খেয়ে ফেলবে। সে তো অকাম করেছে, যদিও তার মতে অনেক ভালো কাজ করছে। নাকের কাছে কেমন মেলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো থেকে সিধে হয়। মায়েরা ছাড়া পেতে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুরো কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আধো আধো চুল খুলে মায়েরার পৃষ্ঠদেশে তাকিয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরা আত্মা পানি শুকিয়ে আসে, কোনো কথা না বলে ভৌ করে দৌড় দেয়। ইরফান বিরক্তি হয়ে চোখে দেখলো মায়েরা দৌড়। বিড়বিড় করে বলে, স্টুপিড। চোখ বুঝে বাঁ হাতে কপাল স্লাইড করলে, কপালে অসংখ্য বিরক্তির ছাপ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ছেড়ে বলে নেয়, তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা। কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা, নিয়েছি। কিন্তু তুমি কখন আসবে? বিকেলে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে বলে কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত এমনিতে ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিড তাও এসে ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ থেকে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম নেই, আবার পালিয়েছে। বিরক্তিতে শ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে। হাত বাড়িয়ে ঝাড়তে লাগলো। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থেকে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। চোখ জোড়া যেন গরম লাভার মতো ধোঁয়া বেরোচ্ছে। চোখ বুজে দুহাতে মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে। মনে পড়লো একটু আগে মায়েরা তার ঘরে এসেছে। খুব ভালো করেই বুঝেছে এটা তার কাজ। দুপা পিছিয়ে এসে রাগে আয়নায় জোরে একটা লাথি মারে। কাঁচ ভাঙা টুকরো টুকরো হয়ে যায় ঝরঝরে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অন্তত দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে এসে উদ্দেশ্য সেলুন, সাথে মায়েরা। ইরফান সেলুনে এসে চুল কেটে ফিরছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখ,
চোখ খুঁজছে মায়েরাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়েরা উল্টো দিকে হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলে ব্যস্ত। যদিও একটু পরপর পিছন ফিরে দেখছিল, তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফান ফুপির রান্নাঘরের দরজার দিকে চেয়ে তরকারি কাটছে আর মায়েরার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিল, উচ্চারণ করতে এগোতে পারেনি ইরফানের চুলের অবস্থা থেকে। ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এটা নিয়ে ইরফান মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান যে তার মতোই কারো কথা শুনবে না, তার যা হবে তাই করবে। তাকে দেখে এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখানোর মতো চমকে দৃষ্টিতে তাকিয়েছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিতে দেখে নিজেও অবাক হয়ে কি তার পিছনে। সে নিজেও পিছন ফেরার আগে কেউ তাকে ঝট মেরে করে তুললেন। মায়েরা চিৎকার করে ওঠে। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যাচ্ছে। ইরফানের ফুপি বোধহয় বুঝলো কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, ও না বুঝে। ইরফান কিছু বলল না। তারপর ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়েরা ইরফানের কোলে ছটফট করে। ইরফান মায়েরাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে পড়ে। মায়েরা ভীত চোখে ইরফানের দু হাতে ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়েরার দু হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মায়েরার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে তাকায়। অতঃপর চোখ নামিয়ে মিনমিন স্বর বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়েরা গাল আরো শক্ত করে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবে বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়েরাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়ে মায়েরা গেলে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হে গাল, হোয়াটস হ্যাপেন্ড? ইরফান কাল রাতের কথা মনে পড়তে চোখ মুখ কেমন ভীত ছড়িয়ে পড়ে। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে আঁকড়ে ধরে ডান হাতে পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো। ছোট করে বলল, ভালো। তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইয়ের বাড়িতে এসেছেন? ইরফান ইচ্ছে করলো এই ছেলেটার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে আসতে বলছে। বা বাথরুমে বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি তাকে বের কর তাকে, ইটস আর্জেন্ট। ওপাশে ছেলেটা মাথা চুলকায়। ভাবছে বাথরুমে না করে কীভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও করতে দেয় না, ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গম গম স্বরে বলে, কথা বলছেন না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশে 13 বছরের বাচ্চাটা ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রেখে মায়েরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়ের পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেন। ইরফান কল কেটে দেয়। ডান হাত ফোন মুঠো শক্ত করে আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে, চোখ বুজে শ্বাস ফেলে। একটু আগে এত রাগ কিনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগে চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ শ্বাস ফেলছে। মায়েরা ঢোক গেলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনে এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটা শরীর এত গরম কেন? মায়েরা গরম লাগছে, আবার কেমন যেন অনুভূতি নাড়া দিচ্ছে, বারবার ঢোক গিলে নিচ্ছে। ইরফান হঠাৎই মায়েরাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়েরার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটি খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেড সাইডে টেবিলের কোণায় কপালে ধাক্কা খায়। ইরফানের মায়েরাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করেছিলি? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্ত খাটিয়ে আরেকটা থাপ্পড় মারে। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে।
ইরফান জ্বলন্ত চোখে মায়েরার পৃষ্ঠদেশে সরানো চুলগুলোর দিকে চায়। মায়েরার পাশে বেড সাইডে টেবিলে জোরে সোরে একটা লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরার মাথা ঝিমঝিম করছে, চারিদিকে কেমন অন্ধকার লাগছে। মেজের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছু বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার ফুপি ঘরের ভিতর আসে। মায়েরা মেঝেতে এভাবে উপুর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে। এরপর মায়েরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে খাচ্ছে। ইরফানের ফুপি কী বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি মায়েরা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফান রাগ ও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মন কেমন বিষে গেল। মায়েরাকে হাতে ধরে বিছানায় বসালে মায়েরা নিজেও এক কোণে গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। সুদ্ধের মা অবাক হয়, মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, মা জানিস তো ইরফান রাগে, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়েরা চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা বলে বলে আর রাখবো না। সুদ্দার মা মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে, তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মায়েরা কিছু বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুঝলো। চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিচ্ছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে তো এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছিল। সে ভেবেছিল তার কাছে মায়েরা মার খেতে পারে, ওই লোকটা তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেমন যেন মানতেই পারছে না, কথাও বলতে পারছে না, একা একা কথা বলছে। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনে মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত করলো বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা খারাপ ছাপ লেপটে বলে, ইরফান মায়েরাকে এইভাবে মারে, তুই জানিস কিছু? শুদ্ধ আবার বলে, আবার মেরেছে? হ্যাঁ, ওষুধ আর মলম এনে দে, কেটে গেছে পুরোটা। মায়েরাকে আমি খুব ভালো করে চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথা শুনল না, বিয়ে তো দিয়েই দিয়েছে। ভাইজান জানতোই মায়েরা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, আত্মের ছেলে বিপরীত মেরু, তবু শুনল না। এখন মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতে আত্মরা হয়ে যাবে। শুদ্ধ শরীর সার জড়াতে জড়াতে গম্ভীর গলা বলল, এজন্য মামার উপর আমার অনেক রাগ আছে। আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়। সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ, রাস্তা জুড়ে ধুলোমাখা হয়ে গেছে। গ্রামের বাচ্চারা হাওয়ায়, ছোট বাচ্চারা খেলাধুলো করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশেপাশের মানুষ ভয় পায়, বাচ্চারা মা চিৎকার করে। আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতে দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষ জানে পানি এসেছে। বাচ্চার মা দ্রুত বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস নিল। এরপর এগিয়ে গিয়ে গিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করলো। শুদ্ধ মাথা ব্যথা আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়েরার ঘরের দিকে যায়। ওর মা ওখানেই আছে। ঘরের ভিতর পা রাখতে নিছক পিছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্তি হয়ে ফিরে বলে, টানছিস কেন, ছাড়। বউকে মেরে কেটে ফেটে দিস, আবার সেবা করার লাগে। কি জামাই তুই, সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে চোখ বড় বড় তাকায়। ওমা, ওর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল না। এর জন্য মেয়েটা মায়ের খেয়েছে। শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো ও মায়ের খাওয়ার, কিন্তু একটা ধন্যবাদ তো প্রাপ্য মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেখে গম্ভীর গলে বলে, বউ আমার, মারবো আমি, মলম লাগাবো আমি, তুই কে? শুধু চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ, ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফান, কিন্তু কথাগুলো কেমন অপরিচিত লাগছে। ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলিয়ে সরিয়ে দিতে চায়। শুদ্ধ নিজেরকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে থমকানো করে বলে, এগুলো নেই, নয়তো মলম লাগাবে কীভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে
নিয়ে পকেটটা ছুঁড়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভিতরে যাবি না, এখানেই থেকে যা। শুধু ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভিতরে যায়। শুদ্ধ মাথা চুলকে। হিসাব তো মিলছে না, কি হচ্ছে এখানে? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকায়। এটা ফেললো কেন? ভুরু জোরে কোচকালো। কিছু ভাবতে কোচকানো ভুরু খানিক শীতল হয়ে গেল। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্যে। সারাদিন ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করে বলল, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মায়েরার পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরবো, শালা বেয়াদব। সুদ্দার মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপুর থেকে চোখ সরিয়ে উল্টে ঘুরে শুয়ে থাকা মায়েরার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে মায়েরার মাথার কাছে বসে পড়ে। সুদ্দার মা ইরফানকে দেখে অবাক হয়। ছেলেটা চোখ এখনো লাল। ইরফান চুপচাপ এক ধ্যানে মায়েরার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। ওরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওইদিকে কারোর সাথে মায়েরাকে বিয়ে দিয়ে দিব। বলেই তিনি নিজের দরজা চাপিয়ে দিলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের জন্য। এখন ওকে ঠান্ডা লাগলেও বলেন তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথার পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকলো। ভারী নিঃশ্বাসের শব্দ বুঝলো মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারে রক্ত আধা শুকনো হয়ে লেপটে গেছে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়েরা ঘুমের ঘোরে কেঁপে উঠল, শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ কুঁচকে নেয়। ইরফান দেখলো মায়েরার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতে সাহায্যে আলতো করে ডান গালে মলম লাগায়। মায়েরা কপালে বিরক্তি ভাস, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেড সাইডে টেবিলের উপর রাখে। এরপর মায়েরা এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভুরু কুচকে ফেলে, কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীতস্বরে বলে, কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়। কিছু না বলে মায়েরার হাত থেকে হাত সরিয়ে নেয়। গলার সে কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দু হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাছে বিরক্তি ঢেলে দেয়, এখানে কি হচ্ছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করে গাল মুখ সব ফেটে দিয়ে গলার পোড়া দাগ চোখে পড়ছে। মায়েরা কিছু বলল না। ইরফান আবার হাত এগোলো। মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানায় মাথা গিয়ে উল্টো হয়ে শুয়ে করলো। একটা কথাও বলে না। ইরফান তবদাকে চেয়ে রইল। কী হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানা থেকে উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে উঠে দাঁড়ালো। মায়েরা রিগিমে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনেও কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা, বুক, মুখ খামচে দিল। ইরফান মায়েরার দুহাত পিছনে শক্ত করে ধরে গম্ভীর করে বলে, আমায় রাগিও না। মায়েরার এত রাগ লাগছে বলার বাইরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতে শক্তপোক্ত মায়েরার দু হাত পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাত মায়েরার কাঁধে চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করলো। মায়েরা মাথা নিচু করে নেয়, দেখতে দিবে না কিছুতেই ওই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। বাঁ হাত ধরে রাখা মায়েরাকে ছেড়ে সে হাতে মায়েরা মাথা উঁচু করে বাঁ হাত দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের দিকে থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমাকে। মায়েরা কিছু বলে না, বদ্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়েরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা বিড়বিড় করে, জীবনও যদি কথা বলছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব।
মায়েরা বিড়বিড় বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়েরা দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফান গম্ভীর মুখভাব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে সারিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরা মাথা উঁচু করে দেখলো, এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে চারপাশে চোখ বুলে। মায়েরাকে না দেখে বিরক্ত হয়। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। তড়িঘড়ি পড়তে পড়তে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান কিছু পিছু ফিরে আশেপাশে চোখ বুলে। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পর পর যাব ফুবু, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট করে দিয়ে এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলে। তার ছোট বোনের প্রবলেম নাকি, আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ কর। ইরফান গম্ভীর মুখে ছোট করে বলে বাই, এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে 25 কিমি দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলার কথা বলছে সেটা কিনে রেখেছে পকেটে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকমের ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখছে। গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে। প্রায় 30 মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছে। ব্যাক সিট থেকে দু হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলা থাকে। ইরফানের হাতের ব্যাগগুলো টেবিলের উপর রাখে। এরপর বসা থেকে দ্রুত বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে থাকে। শুদ্ধর মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনে নেই, জোর করে খাইয়ে দিছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ইরফান দু হাতে প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়েরার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়েরাকে না দেখে এই ঘরে এসেছে। মায়েরা ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়েরার কপালে হাত দিয়ে তাপ চেক করে শরীরে তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নিল। ফোনে কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছো? ইরফান গম্ভীর করে বলল, নো। তারেক নওয়াজ রেগে বলল, এই ছেলের প্রবলেম কি? এমন তো না যে বউয়ের আসল তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতে পারে না, উল্টে আজ নাকি মায়েরাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিকে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়ের মুখের দিকে চেয়ে থেকে চুপচাপ। উপাস থেকে তারেক নাজ বলে, তুমি খবরদার খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালে মিটিং ক্যান্সেল করে বিকেলে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টে ওখানে থেকে মেয়েটাকে মারছ। ইরফান কিছু বলে না। তারেক নওয়াজ মেজাজ খারাপ হলো। রেগে বলে, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর আজ মিটিং জয়েন করো। ইরফান রেগেমেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে গট গট করে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে ফুপুকে দেখে এগিয়ে এসে ফুপুর সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধর মা অবাক হয়ে যায়। আমার তো এসবের প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় ফুপির দিকে। মায়ের নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভুরু কুচকে তাকিয়ে থেকে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, ওকে দিয়ে দিও। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, কোন মেয়েটা? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছেন না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো কেন মা? ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্তিতে তাকায় শুদ্ধের চোখে। শুদ্ধর মা অবাক হয়। সবাই যে বলে ইরফান মায়েরাকে দেখতে পায় না, মেনেও নেয় না, তাহলে মারলো। তাও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারে ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবার হয়তো মায়েরা
আর তার জন্য এনেছে বলে এতগুলো। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন আসছি মানে? আমি তোর জন্য রাঁধলাম, সকালে তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি বাই। কথাটা বলে দ্রুত বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু বলে, আর তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুধু মাথা নাড়ল। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়েছে, পা হাতে স্টিয়ারিং, ডান হাতে গাড়ির জানলার কাছে কপালে স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল, বেশি বিড়ি হয়ে যেতে পুড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ না তাকালো না শুদ্ধর দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে পিছন থেকে চিল্লিয়ে বলে, আরে খেয়ে যা, এত বিড়ি পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগে চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মুচকাবে না। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওইদিকে দিয়ে একবারও আবার অফিসে গিয়ে মিটিং অ্যাটেন্ড করছে। ভার্সিটি থাকা অন্যগুলো তাদের ব্যবসা তার বাবা দেখে। শুক্র শনি পুরো টাইম দেয় সে তাদের অফিসে। নিজের ঘরে দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরে। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পিছনে থেকে রুমের আওয়াজ ভুরু কুচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফান পা থেমে যায়, কপালে বিরক্তির ভাঁজ। ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকায়। রুমানাজ ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফানের মায়ের এমন বিরক্তি দেখে যেই তাকে দেখেছে তারাই এমন বিস্ময় দৃষ্টিতে যেন তাকে বিব্রত করেছে, তেমনি বিরক্তিটা ঘিরে ধরেছে। রুমানাজ এগিয়ে এসে বলে, তোমার চুল? ইরফান বিরক্ত হয়ে বলে, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও তো আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভটা করা বন্ধ করো, বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনিয়ার সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতে 3 আঙ্গুলের সাহায্যে ইশারা করে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মাইরার ভাষায় হিরো। ইরফান মায়ের কথা শুনে ইনিয়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গেলে ইনিয়া ভুরু কুচকে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তি কণ্ঠে বলে, ডিসগাস্টিং, কথাবার্তা অফ কর, কফি দিয়ে যায় ফার্স্ট। ইনিয়া মাথা নেড়ে হাসলো। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনিয়া তার মায়ের দিকে তাকালে দেখলো তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমার আওয়াজ তার ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনিয়ার দিকে তাকায়। ইনিয়া মায়ের চোখে পানি দিকে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলেমেয়েরা তাদের কথা শুনে না তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলেমেয়েরা যখন একঘেয়েমি থেকে বেরিয়ে এসে নিজেকে স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখে সবার আগে আনন্দ অশ্রু নামে। ইনিয়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ মোছা জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এরা, বুঝলে? রুমে নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে? ইনি হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমে নেওয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলেন। ইনিয়া মনমরা হয়ে সোফায় বসে ফুপির কাছে কল করছিল সে। ভাইয়া মায়েরাকে খুব বাজে বাজে মেরেছে। ব্যাপারটা ইনিয়ার খুব কষ্ট পেয়েছে। মায়েরা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে। মাঝখান থেকে মায়েরা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মা কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইনিয়া ইরফান তার ইজি চেয়ারে বসেছিল, ঘর অন্ধকার করে। লাইট ইনিয়া ঘরের লাইট জ্বালিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে ইনিয়ার হাত থেকে কফি নেয়। ইনিয়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা দেখে ইনিয়া স্বাভাবিক হলো ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে থেকে ওয়াশরুমে রেখেই দিত, যেন বাইরে থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটাও তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে এসে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনিয়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে।
ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে বলে, হোয়াট? ইনিয়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য দু পায়ে এগিয়ে যায়, থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া একটা কথা বলতে চাই। ইনিয়া ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে, হুম। ইনিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভুরু কুচকে তাকায় ইনিয়া দিকে, অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। ইনিয়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধুমধাম মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়ে সেটা শুধরাতে না পারে? ইরফান ডান হাতে কফির কাপ রেখে চোখ বুজে বাঁ হাতের উপর চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলা বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস যা। মাইরা শব্দ করে হেসে ফেলে। ইরফান কপালে ভাঁজ ফেলে ইনার দিক আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনা হাসি থেমে হঠাৎ মলিন গেল বলে, মায়েরার বাবা ভাই নেই বলে ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মায়েরার বাবা ভাই থাকলে তুমি মায়েরাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনার কথা শুনে ইরফানের চোখ মেলে স্তব্ধ হয়ে ইনার দিকে তাকায়। ইনা আরও কিছু বলতে চায়, ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতের কফি রেখে গম্ভীর গলা বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি ফাইজকে দিয়ে দিব। ইনে পা থেমে যায়, উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়ের কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকার করছে, আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁতছে বলে, স্টুপিড, এই কারণে মায়ের খায়নি। ওর হয়ে ছাপাই গেলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনা অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডদের থেকে শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনা ভাইয়ের রাগ দেখে একটু ভয়ই পেল, সাহস করে অনেক কিছু বলে ফেলেছে। আর না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে, ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে ব্যালকনিতে গেড়ায়, শরীর ঠিক করে মুছে নি, মাথাও মুছে নি, ঘাড় বেয়ে টুপটাপ করে পানি পড়ছে। ইরফান চোখ মুখ বিরক্ত লাগছে, সব কিছু বিরক্ত, অসহ্য লাগছে। লাস্ট মায়েরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মানে মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালিয়েছে। গত রাতে 2টো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়ে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখন চোখে ঘুম নেই, উল্টে ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটা হাই লেভেলে। কতক্ষণ এপাশ ওপাশ করে হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পড়ানো শেষ। হঠাৎ মাথায় আসলো, মেয়েটা সারাদিন তো শুধু ঘুমাচ্ছিল, শরীরে তো কিছু নেই, শুধু বাগদ্রামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল দিল। রাত 12টা। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে তার কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেট পরে শুষ্ক ঠোঁট ভেজায়, কী বলবে, কল কেন করছে, এসব ভেবে মাথা বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধর কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক হয়তো প্রবলেম, তাই ঘর থেকে বাইরে বেরিয়ে, অতঃপর বলে, শুনতে পাচ্ছিস, বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো, মায়েরা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে? সে কেন জানতে চেয়েছে? বাঁ হাতে মাথার চুল টানলো খানিকটা, অসহ্য একটা যন্ত্রণা আছে। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বললো, কিরে, আসিস নাই গেছিস? ইরফান গম্ভীর গলা বলে, আছি। শুদ্ধ ভুরুকুচকে বললো, কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিছু বলে না, সে খুব চেষ্টায় চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হল না। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, ওকে বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সারাতে গিয়েও সারালো না, আবার কোনো কথা বলল না। শুদ্ধ এপাশ থেকে মিটমিট করে হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না, আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। ও তো মায়েরার জন্য চিন্তায় শেষ, অথচ স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না। ভাবনা রেখে অন্তত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান জানিস তো কী হয়েছে? তোর বউয়ের মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। ভীত স্বরে বলল, এক্ষুনি হসপিটালে নে,
গো ফার্স্ট। শুদ্ধ কোনোরকম হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গেছে, হাসপাতালে নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হাসপাতালে নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবে। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলল, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি সে মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দিই। ডক্টর বলেছে শরীর মুছে দিলে ভালো হবে, এটা আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুধু মুখ চেপে হাসি আটকালো, কোনোরকম বলে, ভাই অনেক কাজ করতে হবে রে সারা রাত। ইরফান আগের চেয়ে চিৎকার করলে, আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়, সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণ চেপে রাখা হাসি সব উগলে দেয়, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। একে জ্বালানো তো এত সহজ হয়ে গেছে আল্লাহ। আগে তো লোহা দিয়ে বাড়ি মারলেও এর হেলদোল ছিল না, আর এখন দুটো কথা বললে কেমন রিয়েক্ট করলে, বিড়বিড় করে বলে, স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে উঠছিল, দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভুরু কুচকাল। এগিয়ে এসে বলল, আপনি কেন হাসছেন কেন ভাইয়া? মায়েরা গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছু ফিরে তাকায়, কোনোরকম হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধের দিকে তাকিয়ে রইল, কিছু বুঝলো না। শুদ্ধ এসব রেখে বলল, মায়েরা তুমি এখনো ঘুমোয়নি? মায়েরা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমোবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না, এক্সামের আগে আমার মায়ের দোয়া করে ফু একটা গ্লাসে পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবে। মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো কিছু, তবে কিছু বললো না, চুপচাপ ঘরের দিকে চলে যায়। ইরফান সমরে শুদ্ধর ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ হচ্ছে। এরপর তার ফুফির নাম্বার কল করে, সে কল রিসিভ হয় না। তার মাথা ফেটে যাচ্ছে, রাগে ফোন আছড়ে ফেললো, বারবার এপাশ ওপাশ পায়চারি করছে, সহ্য হচ্ছে না অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে ব্যালকনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টা এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগেছে। শুদ্ধ আজ ঘুমায়নি, বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতে গ্রাম, তার মাঝে রাত 2টো, একটা পাতা পড়লেও সে শব্দ আসবে, সেখানে গাড়ির শব্দ। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে, যে এক্ষুনি তাদের বাসায় বেল বাজাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফট করি। ও মা, এ তো সিরিয়াসলি চলে আসলো। বিস্ময় করে বললে, তুই এত রাতে? ইরফান বিচলিত করলো, বলল, ও কোথায়? শুদ্ধ ঢোক গেল, ও মিথ্যে বলছে জানলে ওকে তো কাচ্চা চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তর অপেক্ষা না করে শুদ্ধর পাশ কেটে দ্রুত ভেতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফান তার মায়ের ঘরের দিকে যেতে বলে, আরে মায়েরা ওই ঘরে, হাত দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়ে শুদ্ধ দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ে মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত রেখে চেক করে, স্বাভাবিক। মায়েরা তার দু হাতে ধরলো, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরা শীত লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান সত্যি নিঃশ্বাস ছাড়লো। এরপর ঘরের লাইট বন্ধ অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরের দিকে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেখে হেসে বলে, নয়নার প্রেম ভালো লাগছে, চালিয়ে যাও। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বললে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভুরু কুচকে বলে, আরে এটা না জানলে কে আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলল, তুই ওকে টাচ করছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে ইরফান ভাবে ঠিকই, একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতে তো একটু আগে জ্বর সেরে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারলাম না। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটি ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে সেনসিটিভ জায়গায় এমন একটা ঘুষি খেয়ে বেচারার চোখ জ্বলে ভরে ওঠে। ইরফান আবারও এগিয়ে এসে শুদ্ধকে ইরফান ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধর দিকে আগায়।
এগিয়ে এসে শুদ্ধর কলার শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলে, তুই আর এ বাড়িতে আসবি না। শুধু ফুরুকুচকে বলে, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এই বাড়িতে আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা হয়ে চেয়ে আছে, তার বাড়ি তার, আর সে আসবে না। রেগে বলে, সপ্তাহে 2 দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না। ইরফান ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলবে তাই করবে। তাকে কি সত্যি সত্যি বাড়িতে আসতে দিবে না, নাকি বউকে ভালোবেসেছে ও ঝড় আসছে, তার কি জ্বালা। ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে, শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরে জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়েরা বাম কাতে শুয়ে পড়ছে। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে বাম কাতে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পিছন থেকে ডান হাত বাড়িয়ে কপাল চেক করলো, হাত নামিয়ে গলা চেক করলো। মায়েরা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল, নড়ে চড়ে উল্টে ফিরে ইরফানের দিকে ফিরে শুয়ে বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে ইরফান মায়েরাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখালো বোধহয়। তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা, তার গলায় মায়েরার হাত সরিয়ে দিল না, মায়েরা হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসায় মায়েরাকে দেখল খানিক গম্ভীর মুখে, মাথা এগিয়ে নিয়ে মায়েরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুব সূক্ষ্ম হাসে, কয়েক সেকেন্ড পর মাঝে খুব স্বাভাবিক করে ফেলে। মুহূর্তে চোখ জোড়া ঘুমের দল এসে ভিড় করে। মায়েরা কেমন শীত করে, সামনের দিকে উষ্ণতা না পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতা ঘেরা ইরফানের বুকে গুটিসুটি মেরে এগোয়, কোল বালিশ ভাবে 2 হাতে ধরতে নেয়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়েরার ঘুম ভেঙে যায়, পিট পিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকার, মেয়েটা কুচকে এলো, কারেন্ট নেই। একটু আইপিএস তো আছে, তবে জিরো লাইট জ্বলছে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু একটা, কেমন ভয় পায় মেয়েটা। তো হঠাৎ করে শোয়া থেকে উঠে বসতে চায়, কোমরে টান পড়ে। মায়েরা বহে যায় যায় অবস্থা, বাম হাত কোমরে দিলে আরেকজন হাতের মতো কিছু একটা লাগে। মায়েরা ঢোক গিলে ধীরে ধীরে কোমরে থেকে হাত সরিয়ে উঠে বসে, পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দ্রুত ফোনের আলো অন করে কাপা হাতে। তারপর ডান পাশে ফ্ল্যাশ ধরতে ইরফানকে দেখে চোখ বড় বড় করে, নিশ্চিতে ঘুমে মগ্ন থাকা। মায়েরা ঢোক গেল, এই লোক এখানে কি করছে? ইরফানকে এতক্ষণ জড়িয়ে ধরেছিল, তার সাথে লেগেছিল, সব মিলে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফান মুখের দিকে তাকায়, কি সুন্দর শান্তভাবে ঘুমায়। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে। মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে, অথচ জেগে থাকলে তার ছায়াও নেই, যেন সহ্য করতে পারে না। কেন যেন আঁখি জোড়ায় পানি এসলো। পরপর মানুষ মরলেও শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখাবয়ব দেখে দ্রুত চোখ সরিয়ে নিল। আপন কথাটা ভাবতে কেমন বিরক্তি লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে ভেজানো মাইটা অসহ্য লাগছে। গতকাল রাতে লেট করে ঘুমিয়েছিল, মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে ফজরের সময় হয়ে গেছে, চুপচাপ বিছানা থেকে নেমে পড়ে। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি, নিশ্চিত মনে ছেলেটা ঘুমিয়েছে। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা উজু করে এসে শুদ্ধর মায়ের পাশে নামাজ পড়ে নেয়। ভদ্রমূল্যে মায়েরাকে দেখে বলে, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা টিনা বেগম অবাক হয়ে বলেন, ইরফান কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গেছে, পাগলিমি ভুলে গেছিস? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, উনি এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। টিনা বেগম অবাক হন, বসা থেকে উঠে দাঁড়ালেন, এরপর ঘরের বাইরে যেতে বললেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না, 2 হাতে জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসেছে। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন, তার প্রয়োজনে আসলো? ইরফান ঘর রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে তার ঘুম ভালো না, সে জানে, সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে। কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান ফুপির ডেকে ইরফান জাগা পায়। সময়
নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। টিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশ ফিরে জায়গা ফাঁকা করে ভুরু কুচকাল, বিরক্তি নিঃশ্বাস ফেল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলল, কাজ ছিল তাই রাতে এসেছি। টিনা বেগম অবাক হয়। সে তো রাত 11টার পরে ঘুমিয়েছিল। ইরফান আরও কত রাতে কাজ করছিল ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নওয়াজ ভুরু কুচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে দেখো। নেই বলে তোমায় জিজ্ঞাসা করছি। তারেক নওয়াজ ভুরু কুচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলো 9টা। অতঃপর বললো, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হবো। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়েছে। রুমা নওয়াজ বিরক্ত হয়ে বলল, আমার ছেলে কাজ থেকে পালায় না। তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো। আমার ছেলে সপ্তাহে 2 দিন তোমার কাজ করে তুলে দেখ। তারিক নাজ কিছু বলল না। মিথ্যে তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়েরাকে মেরেছে এটা নিয়ে তার রাগ আকাশমন। রিতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গেছে, আমি দেখেছিলাম। রিতার কথা শুনে রুমা নওয়াজ তারেক নওয়াজ দুজনে অবাক। অনেক রাতে বাইরে গেছে? তারেক নওয়াজ ভুরু কুচকে বললেন, কোথায় গেছে? রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলে, তা তো জানি না। আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখছিলাম। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের বুড়া খানিকটা কোচকায়। গাড়ি নিয়ে বেরিয়েছে? তারেক নওয়াজ ইরফানের নম্বরে কল করে, ফোন সুইচ অফ দেখায়। তিনি বিরক্ত হন। এই ছেলে কোথায় গেছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নম্বরে কল করে। মায়েরা ডাইনিং টেবিলে বসে একা একাই সকালে নাস্তা করছিল আর ফোন স্ক্রল করছিল। ইরফান শান্ত পায়ে মায়েরার পাশে চেয়ার টেনে বসে। মায়েরা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে নেয়, সাথে খাবার খায়। ইরফান ভুরু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ায়। বাম হাতে ফোন নিয়ে যেতে ইরফান মায়েরার হাত ধরে ঠান্ডা গেল বলে, ফিনিশ ইট। মায়েরা ডান এটো হাতেই ইরফানের হাত ধরে ছাড়ার চেয়ে বলে, হাত ছাড়েন। ইরফান শক্ত করে হাতে বাঁধেন। দাঁতে দাঁত চেপে বলে, সব না শেষ করে এক পাও নড়বে না। মায়েরা রেগে যায়। এই লোক তো সহ্যই হয় না তার। হঠাৎ চিৎকার দিয়ে বলে, হাত ছাড়েন বলছে। মায়েরার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। তিনিয়া বেগম রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা, চিৎকার করছিস কেন? মায়েরা এখনো ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়েছে মায়েরার দিকে। মায়েরা রেগে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার আমি কিন্তু সহ্য করবো না বলে দিচ্ছি। আমার হাত ছাড়তে বলো। টিনা বেগম দেখলেন ইরফান মায়েরার হাতটা চাপছে। মায়েরার প্লেটে নজর দিলে দেখলো সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝলেন ইরফানের ব্যাপারে। মায়েরার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠছিস কেন, সব খেয়ে নে। মায়েরা ডান হাতে ভাতের প্লেটগুলো তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়েরার হাত, উল্টে আরো শক্ত করে ধরলো। মায়েরা ভীষণ ব্যথা পেয়ে হাতে কিছু বলল না। টিনা বেগম একবার মায়েরার দিকে একবার ইরফানের দিকে, কি করবে বুঝতে পারছে না। ইরফান বসা দেখে দাঁড়িয়ে দাঁতাতে চেপে বললে, এখানেই বসো তুমি, সিট। মায়েরা রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, আমি এখানে থাকবো, তুমি এখানেই বসে খাবো। মায়েরা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে বলে, খাবো না, কি করবেন? আমায় রাগিও না। মায়েরা বাম গাল এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মেটান। ইরফান স্তম্ভিত চোখে মায়েরার গালের দিকে তাকায়। গত রাতের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মারের হাত ছেড়ে জিভ দিয়ে ঠোঁট বাজায়, চোখ জোড়া কেমন অসহায়ত্ব। মায়েরা গাল পেতে কিছুক্ষণ চুপ রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলল। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো দ্রুত ঘুরে পায়ে জায়গায় প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়েরার পেট বা হাতে আঁকড়ে ধরে নিজের চেয়ারে বসে তার কোলে মায়েরাকে বসায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। টিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখে তার ফুপুর দিকে চেয়ে বলে, ফুপি, খাবার দাও, আমার কাজ আছে। মায়েরা দু হাতে ইরফানের সামনে হাত সরানোর চেষ্টা করে। এগুলো কী ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বললেন, আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মায়েরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে আওয়াজ বলে, আমি খাবো, তুমি এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ইট।
মায়েরা টিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। টিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়েরা চোখ সরিয়ে নেয়। বিরক্ত, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে নেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের কোনো হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগে চোখে ইরফান খামখেয়ালি দেওয়া গেল, কিছু বলল না। মায়েরা এখনো হাত সরেনি। ইরফান ডান হাত মায়েরার প্লেট এগিয়ে এনে মায়েরার সামনে রেখে মৃদু স্বরে ঠান্ডা গলা বলে, খেয়ে নাও। মায়েরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা দুহাত আগলে নেয়। ফর্সা হাতটা কেমন পুরো জখম হয়ে গেছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তে বেশ খানিকটা জায়গা জুড়ে উঠল। মায়েরা নিজেরই খারাপ লাগলো, সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছু যায় আসে না। ঘাড় বেঁকে ভেজা করে বলে, আপনার কি কোনো অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলা বলে, ফিনিশ ইট ফার্স্ট। কথাটা বলে চোখ সরিয়ে বাঁ হাতের দিকে তাকায়। সেখানে বেয়ে গড়িয়ে স্বল্প রক্ত ছিটেফোঁটা। কি মনে করে সূক্ষ্ম হাসি, সে হাসি বোঝার ক্ষমতা নেই। তার মুখভাব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বুঝে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়েছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? রক্ত বের করে দিচ্ছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়, চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। টিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফান হাতের অবস্থা তার চোখ এড়েনি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালো করে জানেন, বউকে নিয়ে খুব চিন্তিত। সে এখানে কি বলবে? ইরফান খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা মুখে ছেড়ে খুব স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মায়ের কান্না পায়, এই লোক এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানেই বসে খাবো। ইরফান কিছু বলল না। মায়েরা ইরফানের খামচি দেওয়া হাত আবারও দু হাতে চেপে ধরল। ইরফান খাবার থামিয়ে একবার তাকায় মায়েরার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিচ্ছু বলে না, খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি ছাড়বেন আমায়? বলছি না আমি এখানেই বসে খাবো। ইরফান শুনল না। মায়েরা এতে রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে দু চারটা কথা শুনিয়েছে এতক্ষণ। ইরফান হাতের দিকে তাকালে দেখলো পুরো হাতের বেশ অনেক জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে, অসভ্য লোক। নিজেকে সামনে মৃদুস্বরে বলল, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানেই বসে ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, বাঁ পায়ে তার পাশে চেয়ার টেনে চেয়ারটার সাথে লাগিয়ে মায়েরাকে তার গায়ে ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়েরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলে। ইরফানের থেকে সত্যি নিলে ইরফান পেছন দিক দিয়ে বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। মায়ের দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়েরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরায়। জখম হাতে আরও কতগুলো যেন আঁচড় লেগেছে, তার হদিশ নেই। তবে ইরফান যে ব্যাপারে নির্বিকার। মায়েরা রেগে বলল, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর বলল, নো। মায়েরা হাল ছেড়ে দেয়। এই লোক বলে লাভ নেই। হাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নেয়। ইরফান দেখলো মায়েরা খাওয়া শেষ। নিজে হাতে মায়েরাকে ছেড়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া সে বেশ কিছুক্ষণ আগে হয়েছে। মায়েরা খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় নিল। এরপর দ্রুত শুদ্ধর ঘরের দিকে যায়। মায়েরা ভুরু কুচকে ইরফানের প্রস্থান দিকে পানি খেতে খেতে ভাবছে, লোকটা কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পিছনে কারণ খুঁজে পায়। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দেয়। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপ আঙ্গুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নামাজ রেগে বলে, ওখানে গিয়েছি কেন? ইরফান গম্ভীর বলে, কাজ ছিল। তোমার অফিস আর কাজ ওখানে, আমাকে শেখাতেছো তুমি? তুমি আবার মাইরেকে মারতে গিয়েছো? আর একবার ওর গায়ে হাত তুলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলল, ওকে। তারেক নওয়াজ রেগে বলল, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি, তুমি আর ও বাড়ি যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধের ফোন আছাড় ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছে। এমন ধূপ করে শব্দ পেয়ে
দ্রুত চোখ খুলে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলে, আমার ফোন কি করলি? ইরফান সুন্দর গলা চেপে দাঁত চেপে বলে, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুধু হা হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। যা বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চেয়েছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়ছে এটা। শুধু অদ্ভুত চোখে চেয়ে রইল ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলে যাই সেই জ্বরের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবে, এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে ফোনটা তুলে দেখলো ফোন অনই আছে, তবে কল কেটে গেছে। সময় দুপুর 2:45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়লো, কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরেছে না। মাঝে মাঝে একদিন আছে এক্সাম, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনা ইরফানের অংশ বেশি। কি যে ভাবে নিজেও বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার। কিছু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একা মুখ দেখায়। শুদ্ধ মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরোতে নিলে ইরফান আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকে আসছে, একদম কাছে চলে আসছে, সে দ্রুত ভেতরে চলে যায়। প্রবেশ করে ঘরের দরজা লাগাচ্ছে, ইরফান ধাক্কা দেয়। মায়েরা ব্যর্থ হয়ে দরজা আটকাতে ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভিতরে এসে কিছু রেখে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলি কেন? মায়েরা ঢোক গেলে, সকালের খামচির জন্য মারতে এসেছেন নাকি? একটু ভয় পাই। অতঃপর কণ্ঠ ঝাঁজ ঠেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত করে বলে, রেডি হও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে দাঁত চেয়ে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মোস্টামুচি করে ঠেলে ইরফানকে থেকে নিজেকে ছাড়াতে চায়, চিৎকার বলে, অসভ্য লোক, ছাড়ুন আমায়, আমি মরে গেলেও আপনার সাথে যাব না। ইরফান ডান হাত মায়েরা গাল চেপে ধরে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হও। মায়েরা রেগে বলে, আমি যাব না, বুঝেছেন আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস ফেল, রেগে প্রশ্ন করলো, হোয়াই? মায়েরা চেঁচিয়ে বলল, তো কি, আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎ মা আপনার মতো এভাবে মারেনি, দুদিনে আমাকে উঠতে বসতে মেরেছে, ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটম্বুর। ইরফান থমকলে দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎ মা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবার চেঁচিয়ে বলে, আপনি জেনে কেউ করবেন, বের হন এখান থেকে। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত শক্তি ফিরে পেয়ে মায়েরাকে তার সাথে চেপে ধরে শান্ত গলা বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে ইরফানের দিকে তাকায়, অবাক হয়ে বলে, কি বলবেন? ইরফান থতমত খেয়ে যায়, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি সরি বলছেন? আমি নিজের কানে শুনছি। ইরফান ধমক দেয়, শাট আপ, স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই লোক হঠাৎ হঠাৎ কী হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে। ইমরান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলছি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তিতে শ্বাস ফেলে, দাঁত চেপে বলে, ইউ আর স্টুপিড, আমায় রাগিও না, শান্তি পাও। মায়েরা কিছু বলে না। মায়েরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে নিয়ে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মায়েরা গলা হাত থেকে ওড়না সরাতে নিলে মায়েরা বিড়বিড় করে বলে, কী করছেন? ইরফান শান্ত গলা বলে, রেডি করেছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা তার ওড়না টেনে রেখে বলে, আপনি আসলে একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মায়েরা কিছু বুঝতে পারছে না, এই লোককে আসলে পাগল হয়ে গেল, কেমন অদ্ভুত বিহেভ করলো। মায়েরা নিজেকে পাগল লাগছে। ইরফান আবারও মায়েরার ওড়নাটা টান দিতে নিলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা ছেড়ে হাত ঘড়ির সময় দেখলো, হাতের বোরকা বেডের উপর ছুঁড়ে
ফেলে বাইরে আস্তে আস্তে বলল, 5 মিনিট, রেডি হ ফাস্ট। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোথায় নিয়ে যাবে তাকে কোনো ধারণা করতে পারল না। তাকে বলেও না। বিরক্ত বাঁধল। বোরখা পরে হিজাব বাঁধল। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করলো সে যাবে না, যাবে না, যাবে না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিকেল হতে চলল। শুদ্ধর মা হতে ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়, দরজা চাপানো। মায়েরা তার ঘরের দরজায় আর একটু চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিচ্ছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে মেজাজটা বিগড়ে যায়। বিড়বিড় করলে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জড়ল। দ্রুত দুই হাতে শার্টের হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করলো। তড়িঘড়ি করে পড়তে পড়তে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখে মুখে কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি প্যাকেটে নিল। হাত ঘড়িতে একবার সময় দেখল। ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে সন্ধ্যার পর আসছি। এরপর কলটা কেটে দেয়। মায়েরা ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভুরু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলো। ঘরের আশপাশ ভালোভাবে দেখে বুঝলো। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে ফুপির ঘরের দিকে যায়। তিনে বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথায় যাচ্ছিস বাবা? ইরফান ফুপির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ফুপি, কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মায়েরার কথা বলছিস? এরপর নীরবে থামলো। তিনে বেগম ভুরকুচকে বলল, ও তো ঘরে এসে নেই। ভদ্রমহিলা ভুরকুচকে বলল, ঘর ছাড়া কোথায় থাকবে, দাঁড়া আমি দেখছি। কথাটা বলে মায়েরার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য অন্য ঘরগুলোতে দেখলো। কোথাও না পেয়ে অবাক হয়ে পড়ল। এক্সামের জন্য মায়েরা বাইরে যায় না এই দুপুরে সময়? মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন পেলেন না মায়েরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছে। পিছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? তিনে বেগম ছেলের দিকে এগিয়ে এসে বলল, মায়েরাকে দেখেছিস? শুদ্ধ ভুরু কুচকে বলল, না তো, কেন? না, কোথাও পেলাম না। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে এতদিন পর গ্রামে এসে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে বয়ফ্রেন্ডের কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসে। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটমিট করে হাসে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মায়েরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ডের থেকে পেতে যাচ্ছে। মায়েরাকে দেখেই বলবে। এরপর না শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মায়েরা বেবি, তুমি এসেছো? এক্ষুনি তোমার থাপ্পড়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুড়ে মারে। রাগান্বিত স্বরে বলে, আই উইল কিল ইউ শুদ্ধ। শুদ্ধ ঠাস করে ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে সাথে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এদিকে শুদ্ধ দরজা আটকে হাসছে। আবার দরজা খুলে একটু উঁকি দিয়ে তিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে বলে, এই চুপ কর, জ্বালাস কেন ওকে? আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটমিট করে হাসতে হাসতে ইরফানের দিকে তাকায়। ইরফান চোখ বন্ধ করে দাঁড়িয়ে ডান হাতে ঘাড়ে ঘষল, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকে মুখে করলো ল্যাপটপে, ফোনে, মিটিং কল, বাবার অহেতুক ঝাড়ি, সব মিলিয়ে মাথাটা পুরো ব্লাস্ট হওয়ার উপক্রম। আর এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলে বিগড়ে গেল। টিনা বেগম ইরফানের গালে হাত দেখে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর কাছে গেছে হয়তো। গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বললো না, ফুসফুস করে শ্বাস ছেড়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা তার এক ক্লাসমেট, তার নাম মিম, তার বাড়ি এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থেকে অনেক দিন দেখা হয় না, তাই ভাবলে মিমের সাথে আজ বিকেলটা কাটিয়ে যায়। মায়েরা একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতের নাগালে পেয়েও যেন না পায়, ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্তি হয়ে বলল, ঘরে প্যারা আছে রে, ঘরেরটা কি আমার এঁঠো করে রেখেছি? মায়েরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরলো। ফটাফট 5-6টা বড়াই ছিলে সবগুলো পরে বোরকার সাথে মুছতে মুছতে বলল, এভাবে খাওয়ার মজা তুই আসলে বুঝবি না। বলে
দুটো একসঙ্গে মুখে দিল। মায়েরা বা হাত ধরে টানতে টানতে বলে, অত বোঝার দরকার নেই আমার। তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মায়েরা কিছু বলল না। আশেপাশে দেখছে কতদিন পর গ্রামে ধুলো রাস্তায় বান্ধবীকে নিয়ে আসছে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে রাখছে। মিম পাশ থেকে বলল, তোর জামাইয়ের খবর কি? মায়েরা ভুরু কুচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে বলে, অবাক হয়ে বলে, মানে না? মায়েরা বড়ই বিচি মুখে গোল করে ফেলে দিয়ে বলে, কদিন বাংলা ভুলে গেছি। আমার হাওয়া ছাড়া জীবন এভাবে বেদনাম হয়েছে, কষ্ট পাস না। আবার তোকে ইংলিশ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। মিম রেগে ধূপ করে মায়েরার হাতে একটা আলতো থাপ্পড় মারলে, মজা করিস না, আসলেই মানে না তোকে। মায়েরা মুখটা কেমন মলিন হলো, মৃদু হলো। মিম অবাক হয়ে বললো, তাহলে এখন কে হবে? মায়েরা হেসে বলল, তোর হাঁড়িতে ভাগ বসাবো মানে? মায়েরা মুখে থাকা বড়ইয়ের বিচি ডান গালে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাঁড়িতে দুই সতিনী মিলে ঝাক্কার একটা সংসার সাজাবো। মিম রেগে বললো, এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবলো জামাইয়ের না মানার ব্যাপারে মজা করে বলছে, তাই আর কিছু বললো না। মায়ের সামনে ফুচকা ডাক ভ্যান দেখে বললো, আমি টাকা নিনি, তুই খাওয়া। মেয়ে মুখ বাঁকিয়ে বললো, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে হচ্ছে। মায়েরা মিমের দু হাত নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করে বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দেবো, নে খাওয়া। মিম ফুচকার দোকানের দিকে যেতে যেতে বললো, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করে যেন হিসেব করে করে চলি আমরা। মায়েরা 4 প্লেট ফুচকা দিতেই বলে, এ দাদুকে। মিম আর মায়েরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। কথা বলার মাঝে মায়েরা পিছনে চোখ পড়তে মিম অবাক হয়ে বলে, দেখ কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে, আমি ক্র্যাশ খেয়েছি খালা। মায়েরা ভুরু কুচকে পিছনে ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা মুখ চোখে মুখে মায়েরা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে। দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলে মিমের হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কোথায়, কী হয়েছে? মায়েরা পিছু ফিরে না। এই লোক তাকে পেলে থাপড়াতে থাপড়াতে তার সঙ্গে নিয়ে যাবে। মায়েরা দৌড় থামছে, একদম মিমদের বাড়ির সামনে গিয়ে দুজনে হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলে, কী হলো, চলে আসলি? অনেক সুন্দর ছিল, চল। তোর বর আছে বলে আমি কি কারো ওদিকে তাকাতে পারবো না নাকি? মায়েরা দুহাত কোমরে রেখে বলে, থাপ্পড় খাবি? বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেয়াদব মাইয়া? মিম অবাক হয়ে বলে, তুই কি করে জানলি ওই লোক বিবাহিত? মায়েরা থতমত খেয়ে আমতা আমতা করে বলে, আমার দুঃসম্পর্কের বোনের জামাই। মেয়ে ভেসে পড়লো, তার মানে তোর দুলাভাই, চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমার তার। মায়েরা রেগে বলল, আমার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছ? আবার ভাবলো, সেই তো বানালো। মিম তার হাত ধরে বাড়ির ভিতরে যেতে যেতে বলে, হাঁপিয়ে গেছি, চল ঘরে গিয়ে গল্প করি, ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন? মায়েরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের ওমাথা ওমাথা মায়েরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছে ইরফান। ডাইনিংয়ের সাথে ড্রেসিং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দিচ্ছে। ডান হাতের শপের শার্টটা দুটো বোতাম আলগা নিচে, আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে ঝুঁকে চোখ বুজে নেয়। দু হাতে আড়াআড়িভাবে বুকে গুচ্ছে। ডান পা ভাঁজ করা, বাঁ পা মেলে ধরা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিঁড়া, চোয়াল শক্ত হয়ে বসে। এইভাবে স্ট্যাচু হয়ে ঘন্টার পর ঘন্টা বসে রইল। রাত 9টা বেড়েছে। শুদ্ধ বাইরের ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে, কোথায় গিয়েছিলে? কতগুলো ফোন করছি দেখ, কাল ভার্সিটি এসে যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খবর নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়। রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তার আবার টিচারদের কথা মনে পড়ে না। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভুরু কুচকে বলে, ওকে দিয়ে কী করবে? ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে? ও রিলেশন করলে কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম, কী দরকার বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা।
আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে, আর ওই ইরফানের জন্যই তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী, সে তো কোথায় আসেও না, আবার ফোনও তোলে না। মেজাজ খারাপ লাগে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফান দিকে, অতঃপর বললো, রোগীর কি প্রবলেম? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা সাপলো, ও। উপাস থেকে সীমান্ত রেগে বলল, আরে থাম, ও কোথায় আসবে কি শুনে বল। শুদ্ধ হেসে বলল, রোগী তো রোগী তো পালাইছে। তুই তোর বউয়ের রাগ ভাঙা। ইরফান যাবে না বলে কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, সীমান্তের কাছে মায়ের অ্যাজমা ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছু বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা কি যে? বাকিটা বলার আগে ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার চেপে ধরে রাগান্বিত স্বর বলে, ওকে এনে দে রাইট নাও। শুধু অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব রান। শুদ্ধ কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়ল, দেখলো মায়েরা দাঁড়িয়েছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলল, ওই যে এসেছে তোর ও। ইরফান শুদ্ধের কলার ছেড়ে দ্রুত পিছন ফিরে গেটের দিকে তাকায়। মায়েরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছে। সে তো সন্ধ্যার পরপরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খেয়ে মিম তার মা এই বাড়ি পর্যন্ত তাকে দিয়ে গেল। সে ভেবেছিল ইরফান শুদ্ধ এরা চলে গেছে, এত রাতে যায়নি দেখে যেন অবাক হলো। তেমনি ইরফানকে দেখে ভয়ে কাঁপছে। মায়েরার ভাবনার মাঝে ইরফান বড় বড় পা ফেলে মায়ের সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলে? ভয়ে মায়েরা পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে ডান ডান হাতে মুখ চেপে ধরে আগের চেয়ে শব্দ করে চিৎকার করে বলে, বল কোথায় গিয়েছিলি, আনসার মি। মায়েরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেবে। এমন ভয়ঙ্কর চোখ আগে দেখেনি। এত ভয়ঙ্কর ললিত রাগ মিশ্রিত চোখ। একবার চোখ রেখে তার আত্মার পানি শুকিয়ে গেছে। মেয়েটা ভয়ের চোখের কোণে পানি জমল। ইরফান আগের চেয়ে শক্ত হতে মায়েরা গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম স্পিকার। মায়েরা দুগালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। এরপর শক্ত কণ্ঠে বলে, ও ছেলে না মেয়ে? মায়েরা ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। মায়ের কথাটা শুনে এক মুহূর্তে ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মায়ের গাল ছেড়ে বাঁ হাতে মায়েরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে দেয়। চোখ বুজে শ্বাসটা নেয়। এরপর চোখ মেলে তাকায়। মায়েরা বাম গালে তার ডান হাত আলতো করে রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাবো। রাতে খেয়েছো? মায়েরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখে অস্বাভাবিক রাগ, তবে শান্ত। একটু আগে রায়কের আভা নাই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে আছে মায়েরার পানে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থেকে ইরফানের দিকে। কথা বলতেও ভুলে গেছে মেয়েটা। কি হলো? কি হচ্ছে সব? যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রণয়ের অমলের কাব্য, পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে।